স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বিসিবি কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। সেখানে সারপ্রাইজিং কিছু নাম আছে, কয়েকটা নাম আসলে মিসিংও আছে। তাদের বেতনের কারা কি পরিমাণ বেতন পাচ্ছেন এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হচ্ছি। আমার সঙ্গে আছে মোমিনুল ইসলাম। স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আজকে কেন্দ্রীয় চুক্তিটা আসলে ঘোষণা করার কথা ছিল বেশ কিছুদিন আগেই, কিন্তু বিসিবি এই বোর্ডটা যেহেতু নতুন দায়িত্ব নিয়েছে, তারা একটু টাইম নিয়ে আসলে এই কেন্দ্রীয় চুক্তির তালিকাটা প্রকাশ করতে চেয়েছিলেন। বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে একটু শঙ্কা ছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলে শেষ মুহূর্তে আসলে ঘোষণা করা হয়েছে এই কেন্দ্রীয় চুক্তি, যেটা কার্যকর হচ্ছে গত জানুয়ারি থেকে। কেন্দ্রীয় চুক্তিটা আলটিমেটলি আসলে কেমন হলো মনে হয়? এটা তো আসলে আজকে প্রকাশ না করলেও আসলে হতো। যে জিনিসটা হচ্ছে যেটা গত 6-7 দিন ধরে আসলে মিডিয়াতে ঘুরপাক খাচ্ছিল যে কোন 22 জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে এবং কে কোন ক্যাটাগরিতে মানে কাকে রাখা হচ্ছে, সেটা যেটা প্রকাশ পেয়েছিল খসড়া যে সূচিটা সেটাই মোটামুটি আছে, সেখান থেকে কোনো বেশি পরিবর্তন নেই। এবং আজকে বিসিবি যেটা মানে যে তালিকাটা প্রকাশ করেছে সেখানে ওই নাম সেম নামগুলো আছেন, যেটা সারপ্রাইজিংলি যে জিনিসটাকে দেখা গেছে যে বিকেল থেকে একটা গুঞ্জন ছিল যে মাহমুদুল রিয়াদ থাকবেন না, সেখানেই শেষ পর্যন্ত সেটাই হয়েছে। আর আপনি যদি বলেন যে কেন্দ্রীয় চুক্তির তালিকাটা কেমন হলো, এইটা আসলে এখন আসলে বাজ বিচার করা খুবই কঠিন, কারণ এগুলো আসলে অনেক রুলস রেগুলেশনের ব্যাপার আছে, যে গত বছর কেমন পারফর্ম করেছে, আপনি তাকে কিভাবে সামনে কনসিডার করছেন, এগুলো অনেক কিছু, তাদেরকে ফিউচার প্ল্যানটা কি সেখানে কিছু ব্যাপার থাকে। তবে আমার কাছে কেন জানি মনে হয় একটা নাম একটু মিসিং আছে, সেটা আমরা পরে আলোচনা করব। আপাতত যদি খালি চোখে বলেন যে কেমন হয়েছে, সেখানে সবার বেতন বেড়েছে, ক্যাটাগরি ওয়াইজ বেতনগুলো বেড়ে গেছে, সেদিক থেকে মনে হয় যে পজিটিভ দিকই মনে হয়। সবচেয়ে মানে সবচেয়ে বড় যে ক্যাটাগরিটা 10 লাখ টাকা বেতনের যেই ক্যাটাগরিটা এ প্লাস ক্যাটাগরি, সেখানে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন তাসকিন আহমেদ। সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্তকে কিন্তু এক ধাপ নিচে নেমে যেতে হয়েছে। তিনি কিন্তু এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন লাস্টে যে কেন্দ্রীয় চুক্তিটা ছিল, সেক্ষেত্রে একটু ডিমোশনও বলা যায়। শান্ত কিন্তু ক্যাপ্টেন্সি করবেন না, এটা এ ব্যাপারে আসলে আলোচনা হচ্ছিল। ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার কারণেই কি তাকে আসলে বি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে? শুধু কিন্তু ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন ব্যাপারটা এরকম না। আমি যেটা একটু আগে বললাম যে কিছু রুলস মানে ব্যাপার থেকে কনসিডার করা হয় যে আপনি গত বছর কেমন পারফর্ম করেছেন এবং ভবিষ্যতে আপনাকে কীভাবে বিবেচনা করা হচ্ছে। আপনি যদি তাসকিন এবং নাজমুল শান্ত মধ্যে একটু পার্থক্য খেয়াল করে দেখেন যে তাসকিন লাস্ট 2-3 বছর যাবতীয় আসলে খুব কনসিস্টেন্ট পারফর্ম করছে, এবং গত বছর যদি আপনি খেয়াল করেন খুব সম্ভবত প্রায় সব ফরম্যাট মিলে খুব সম্ভবত 50টা প্লাস উইকেট নিয়েছেন। তার মানে হচ্ছে একদম কনসিস্টেন্ট পারফর্মার, তার মানে তার বেতন বাড়বে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমাদের অফিসেও যখন কেউ যখন ভালো কাজ করে তার বছর শেষে একটা ইনক্রিমেন্ট হয়। সো তাসকিনের ক্ষেত্রে এটা হয়েছে। এখন যদি শান্তর দিকে খেয়াল করেন, আপনি যদি ওয়ানডে ফরম্যাটটা বাদ দেন, ওয়ানডে ফরম্যাট বাদে কিন্তু শান্ত টেস্ট এবং টি-20তে খুব বেশি ভালো পারফর্ম করতে পারেননি, এবং এমন একটা অবস্থায় তিনি টেস্ট থেকে টি-20 থেকে জায়গা হারানোর মতো অবস্থা হয়ে গেছে। লাস্ট জানুয়ারিতে তিনি বিপিএল যখন চলছিল তখন তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন। এমন অবস্থা শঙ্কা আছে যে খুব সম্ভবত টেস্ট থেকে তাকে সামনে হয়তো টি-20তে হয়তো কনসিডার নাও করা হতে পারে। সো এইসব বিবেচনাতে আমার কাছে মনে হয় যে শুধু ক্যাপ্টেন্সি ছাড়া না, পারফরমেন্সে অনেক একটা বড় ব্যাপার ছিল, যেখানে তাসকিন এবং নাজমুল হোসেন শান্তটা পার্থক্য করে দিয়েছে। এক ক্যাটাগরিতে কিন্তু আরও 3টা নাম আছে, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম। এর মধ্যে মুশফিকুর রহিম কিন্তু কিছুদিন আগেই অপশন নিয়েছেন। সো এবার বিসিবি তার বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে যে মার্চ থেকে তাকে আসলে বি ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হবে। সো এই যে 8 লাখ টাকা যে বেতনটা এই মাস পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত পাচ্ছেন মুশফিক, তারপর আসলে তাকে বি ক্যাটাগরিতে নেমে যেতে হচ্ছে। এই ব্যাপারটা কীরকমভাবে দেখছেন যে মেহেদী হাসান মিরাজও আসলে এ ক্যাটাগরিটা ডিজার্ভ করছেন কীভাবে? এটা আপনি যদি পারফরমেন্স দেখেন, এই যে এখানেও কিন্তু একটা পারফরমেন্সের ব্যাপার আছে। আপনি যদি দেখেন লাস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলটা আপনি খেয়াল করে দেখেন, মানে যে সাইকেলটা ছিল, সেখানে কিন্তু বাংলাদেশের টপ পারফর্মার হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। আপনি যদি খেয়াল করেন যে ওই সাইকেলে খুব সম্ভবত 500 বেশি রান করেছেন এবং 30টার বেশি উইকেট নিয়েছেন, একমাত্র মানে ওয়ার্ল্ডের একমাত্র ক্রিকেটার হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তার মানে হচ্ছে পারফর্ম করেছেন অবশ্যই। হ্যাঁ, দল হিসেবে আমরা ভালো না। আমি কিন্তু অনেকে ভাবতে পারে যে আমি মিরাজকে হয়তো বা বি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়ার কথা বলছি, এরকম না। মিরাজের হয়তো বা এই প্রমোশনটা পাওয়ার দরকার ছিল, তাসকিনের সঙ্গে মিরাজের নামটাও আসলে থাকতে পারতো এ প্লাস। অবশ্যই থাকতে পারতো। আপনি যে প্রশ্ন করছেন আমার কাছে মনে হয় খুব এটা ভ্যালিড প্রশ্ন, যে তাসকিনের মতো মিরাজও পারফর্ম করছেন, কিন্তু মিরাজ কেন পাননি তার একটা বড় কারণ হচ্ছে তিনি টি-20তে রেগুলার না, যেটা তাসকিন আহমেদ 3 ফরম্যাটে রেগুলার। আপনি মিরাজের হয়তো ওয়ানডে এবং টেস্টের পরিসংখ্যান খুবই ভালো, এবং এই মুহূর্তে আপনি যে ধরনের পারফরমেন্স তার কাছে প্রত্যাশা করেন সেটাই তিনি লাস্ট 1 বছরে তিনি করেছেন বা 2 বছরে তিনি করেছেন। সেক্ষেত্রে যেহেতু টি-20তে রেগুলার না, এই কারণে হয়তো যেহেতু 2 ফরম্যাটের ক্রিকেটার, তাকে হয়তো এই কারণে 8 লাখ টাকা মানে ওই 2 লাখ টাকা একটু কমিয়ে দেওয়া হয়েছে। সেটা খুব বেশি পার্থক্য না। তবে আমার কাছে মনে হয় যে তিনি যে প্রমোশনটা হয়েছে সেটা ডিজার্ভ করেন, এবং লিটন দাসকে নিয়ে
আপনার অনেকেই সংশয় থাকতে পারে যে তিনি তো লাস্ট 1 বছরে ভালো ক্রিকেট খেলেননি, ওয়ানডেতে খুব সুন্দর 5 ম্যাচে 6 রান করেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাননি, টি20তেও ফর্মটা ভালো যাচ্ছে না, টেস্ট একটু অন অফের মতো একটা পরিস্থিতি। কিন্তু তাকে আমার কাছে মনে হয় যে কেন এই ক্যাটাগরিতে ডাকা হচ্ছে, তার একটা বড় কারণ খুব সম্ভবত যে তাকে টি20 ক্যাপ্টেন্সিটা দেওয়া হচ্ছে, তাকে সামনেও আসলে বিবেচনা করা হচ্ছে যে আগামী 1 বছর 3 ফরম্যাটে লিটন দাস থাকবেন, সেটার পরিপ্রেক্ষিতে খুব সম্ভবত তাকে এখানে বিবেচনা করা হচ্ছে। আর মুশফিকেরটা তো আপনি নিজেই বলে দিলেন যে এখানে আসলে সে নিজে তো ওয়ানডে থেকে অবশ্যই বিকেআইতে এখন পর্যন্ত 7 জন ক্রিকেটার আছেন, এখানে আসলে মুশফিকুর রহিম আসলে যুক্ত হবেন। সেক্ষেত্রে আমি যদি বলি মমিনুল হক আছেন আমাদের একমাত্র টেস্ট প্লেয়ার, তাইজুল ইসলাম, এই 2 জন ক্রিকেটারই নিয়মিত টেস্ট খেলে থাকেন, তাদেরকে আসলে বিকেআইতে রাখা হয়েছে। এর বাইরে যারা আছেন মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানা, এর মধ্যে 3জনই কিন্তু পেসার। তাওহিদ হৃদয় তিনি কনসিস্টেন্সি খুব একটা ভালো ছিল না, তবে তাকে আসলে ইয়াং প্রসপেক্ট হিসেবে ধরা হচ্ছে, সেই হিসেবে হয়তো বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই ক্যাটাগরির বেতন কিন্তু 6 লাখ টাকা। হ্যাঁ, তো তারা 6 লাখ টাকা পাচ্ছেন। এখানে যেহেতু টেস্ট ক্রিকেটারদের ভিতরে শুধু আপনি তাইজুল এবং মমিনুল হককে ধরতে পারেন, তারা যেহেতু নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে টেস্ট খেলেন, তাইজুল মাঝে মাঝে ওয়ানডে খেলেন, আর বাকি যারা পেসারদের কথা বললেন তারা কিন্তু সবাই ইয়াং। এই কারণে কিন্তু দেখুন এর মধ্যে মুস্তাফিজ শুধু লঙ্গার ভার্সনটা খেলেন না, তাছাড়া বাকি যারা আছেন হাসান মাহমুদ এবং নাহিদ রানা তারা কিন্তু টেস্টেও পার্টিসিপেট করেন। এখানে মুস্তাফিজ, আপনি একটা জিনিস অবাক হওয়া যেতে পারে, যেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানের মতো এক্সপিরিয়েন্স একটা ক্যাম্পেইনার, তাকে এই ক্যাটাগরিতে রাখা হয়নি। এটা কিন্তু একটা জিনিস প্রুভ করে যে আপনি যখন পারফর্ম করবেন না, আপনি নামের ভারে যত বড়ই হন না কেন, আপনাকে আসলে প্রমোশনটা দেওয়া হবে না। এটা কিন্তু বিসিবি একদম আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা কাজ করেছে। সেটা যদি সবার ক্ষেত্রেই করে সেটা অবশ্যই ভালো হবে। আরও কিছু কিছু ব্যাপার ছিল। আর মমিনুল হকের জন্য অবশ্যই ভালো ব্যাপার যে তিনি যেহেতু টেস্ট খেলেন, আগে যেমন হয়তো 4 লাখ 5 লাখের মতো একটা বেতন ছিল, এখন সেটা 6 লাখ হয়েছে। সেটা তাকে মোটিভেশন দেবে আর কি, যে একজন টেস্ট ক্রিকেটারও মাসে 6 লাখ টাকা বেতন পাচ্ছে। তারপরে যদি বছর শেষ হিসাব করেন 48 লাখ টাকা, মানে নিয়ার 50 লাখ টাকা আপনি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে টেস্টে যদি কোনো ক্রিকেটার যদি খুব ভালোভাবে মনোযোগ দেন তাহলেও কিন্তু তারা কিন্তু বি ক্যাটাগরির মতো আরো একটা গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে থাকতে পারে। আপনি যদি পারফর্ম থাকে, যেহেতু এটা একটা অনুপ্রেরণা মনে হয়। হ্যাঁ, যেহেতু বাংলাদেশে ধরুন টেস্ট খুব বেশি খেলা হয় না, গত বছর যেমন আমরা টেস্ট খেলেছি, এই বছর খুব সম্ভবত আমাদের এত বেশি টেস্ট খেলতে হবে না। সো তাদের যেহেতু ম্যাচ ফিটা কম পাওয়া হয়, তা আমার কাছে মনে হয় তাদেরকে আরও একটু প্রমোশন দিলেও আসলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। কারণ কি, তাহলে হচ্ছে তারা আসলে ওই টেস্ট ক্রিকেট খেলার প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি হবে। কারণ এখন দেখুন টি20 ক্রিকেট আপনি খেললেই টাকা পান, আপনি টি20 ক্রিকেট অল্প সময় খেলতে হয়, আপনি ম্যাচ ফি পাচ্ছেন একটা বড় অঙ্কের 3 লাখ 4 লাখ টাকার মতো, আপনি মাস শেষে বেতন পাচ্ছেন, অনেক ম্যাচ বছর জুড়ে খেলতে পারছেন 20টা 25টা। আপনি যদি চিন্তা করেন 20টা ম্যাচ যদি আপনি খেলেন, সেখানে আপনি পাচ্ছেন কত, 3 দুগুণে 6, মানে হচ্ছে আপনি 60 লাখ টাকা পাচ্ছেন শুধু ম্যাচ ফি, আপনি কিন্তু বেতনের বাইরে। কিন্তু টেস্ট ক্রিকেটার কিন্তু বছরে এতগুলো ম্যাচ খেলার সুযোগ পায় না। টেস্ট ক্রিকেটার কিন্তু বছরে, গত বছর আমরা সর্বোচ্চ মনে হয় 8টা 10টা মতো টেস্ট খেলেছিলাম। এর বাইরে কিন্তু এবার হয়তো আমরা 6-4টা টেস্ট খেলবো, 8টা টেস্ট খেলবো। সো আপনি 6টা টেস্ট খেলে কয়টা টাকা হয়? 30 লাখ টাকা। আর আপনি যদি এখানে বেতন পান 50 লাখ টাকা, 80 লাখ টাকা। 80 লাখ টাকা দিয়ে আসলে এরকম এই লেভেলের যারা তারকা বা ক্রিকেটার বা মানুষ, তাদেরকে আসলে এই 80 লাখ টাকা দিয়ে 1 বছর চলাও কিন্তু আসলে খুব কঠিন। তো আমার কাছে মনে হয় যে টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের জন্য বা টেস্ট ক্রিকেটে ভালোর জন্য যারা জেনুইনলি শুধু টেস্ট ক্রিকেটটা খেলেন, তাদের উপর আরও একটু ফোকাস করা উচিত। তাদেরকে চাইলে আরও পারিশ্রমিক আরও বাড়ানো উচিত বলে আমার কাছে মনে হয়। এখানে কিন্তু সি ক্যাটাগরিতে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ক্রিকেটার আছেন। এর মধ্যে জাকের আলী অনিক ফর দ্য ফার্স্ট টাইম আসলে কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত হয়েছেন। এটা আসলে তার জন্য আসলে খুব একটা ভালো একটা ব্যাপার। তিনি আসলে কনফিডেন্সটা পাবেন যে কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন, তার প্রতি বিসিবির ওই বিশ্বাসটা আছে। হ্যাঁ, জাস্টিসটা হচ্ছে। এর বাইরে যদি ক্রিকেটারদের কথা বলি, সৌম্য সরকার, তিনি আসলে কেন্দ্রীয় চুক্তিতে আবার ব্যাক করেছেন। তাছাড়া সাদমান ইসলাম অনিক আছেন। তারপর তানজিদ হাসান তামিমের কথাই ধরুন, তিনি আসলে ইয়াংস্টার ন্যাশনাল টিমের ওপেনার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাকেও যে বিসিবি বিশ্বাস রেখেছে, এটা আসলে বড় একটা ব্যাপার আমার মনে হয়। তারা কিন্তু আপনি দেখুন লাস্ট 1-1.5 বছরে কিন্তু বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের চেয়ে কিন্তু ইয়াং ক্রিকেটারই বেশি এসেছেন। তো আপনি যখন 1 বছর খেলবেন টানা, 1.5 বছর খেলবেন, তখন অবভিয়াসলি আপনি চাইবেন যে আমাদের ক্ষেত্রে কী হয়, ইন্টার্ন একটা পার্ট থাকে, 3 মাস 4 মাস একটা পার্ট থাকে। সো 3 মাস ইন্টার্ন করার পর যখন আপনি চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে, তখন তো অবশ্যই আলাদা একটা ব্যাপার থাকে। আপনি একটু সেটেল হয়ে গেলেন যে ঠিক আছে, আমার চাকরিটা এখন থেকে কনফার্ম, আমার বাকি আর কিছু চিন্তা করতে হবে। তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম যে তারা 1-1.5 বছর, সেই 2023 বিশ্বকাপ থেকে তানজিদ হাসান তামিম খেলছেন। সো এই যে 15 মাস 16 মাস হয়ে গেছে, 15 মাস খেলার পর তার যখন চাকরিটা কনফার্ম হয়ে গেছে, মানে সেন্ট্রাল কন্ট্রাক্টের জন্য হয়ে গেছেন, তখন কিন্তু তারও আলাদা একটা ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু তার টাকা পয়সা নিয়ে একটা চিন্তা করতে হবে না। কারণ দিন শেষে তারা যখন ক্রিকেটার, তাদের একটা ফ্যামিলি আছে, তারা মানুষ, তাদের কিন্তু ইনভেস্ট করতে হয় নাকি একটা ক্রিকেটের একটা ব্যাট কিনতে গেলে আপনাকে 1 লাখ টাকা দিয়ে ব্যাট কিনতে হয়। সো এটা তো আসলে
সহজ ব্যাপার না। সো আপনি টাকা যদি না পান সেক্ষেত্রে আপনি আসলে ইনভেস্টও করতে পারবেন না। সো অবশ্যই ইয়াং ক্রিকেটারদের জন্য অবশ্যই যারা যারা সুযোগ পেয়েছেন তাদের জন্য অবশ্যই ভালো ব্যাপার। তবে এখানে কিন্তু শরীফুল ইসলামের নামটা খুবই সারপ্রাইজিং, তিনি আসলে খুব একটা ভালো একটা পারফর্ম করতে পারছেন না। বছর দেড়েকের কথাই যদি বলুন, ওই ধারাবাহিকতাটা কিন্তু শরীফুলের কিন্তু নেই। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে আসলে বাদ পড়েছিলেন এই পেসার। তবে টেস্টে যেহেতু তাকে আসলে বিবেচনায় রাখা হয়, সেক্ষেত্রে হয়তো বিসিবি আসলে তাকে আসলে রেখে দিয়েছে। এটা একটা এখানে কিন্তু এই কেন্দ্রীয় চুক্তিতে বেশিরভাগই কিন্তু অনেক কিন্তু পেসার, হ্যাঁ বেশিরভাগ যারা জাতীয় লাইমলাইটে আছেন প্রত্যেকেই কিন্তু রাখা হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে। পেসারদের ভিতরে আপনি যদি পরের ক্যাটাগরিটা দেখেন, ডি ক্যাটাগরি, সেখানেও খালেদ আহমেদ আছেন। তিনি যদি শুধু টেস্ট খেলেন তিনিও কিন্তু পেসার। যে জিনিসটা হচ্ছে যে লাস্ট 3-4 বছর ধরে বাংলাদেশের পেসারদের একটা উন্নতির গ্রাফ দেখা যাচ্ছে। আপনি যখন ভালো করবেন, 3টা ফরম্যাটে খেলা হয়, 3টা ফরম্যাটের জন্য আপনার মিনিমাম 10 থেকে 12 জন পেসার লাগে। আপনি তো এক পেসারকে তো সারাদিন খেলাতে পারবেন না। সো এই 22 জনের ক্রিকেটারও দেখবেন আপনি যে আপনার যদি হিসাব করে দিয়ে হাসান মাহমুদ হাসান, নাহিদ রানা আছেন, তানজিম হাসান সাকিব আছেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল এবং মানে 6 থেকে 8 জন ক্রিকেটার আছেন। এটা কিন্তু বাংলাদেশের জন্য অবশ্যই ভালো সাইন। এবং আপনি যেটা বলছিলেন যে পেসাররা যেহেতু সুযোগ পাচ্ছেন, এবং শরীফুলের যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে শরীফুল কিন্তু গত বছরের একটা ইনজুরির ব্যাপার ছিল, সে কারণে কিন্তু অনেকদিন তাকে বিবেচনা করা হয়নি। আবার এমনও ছিল যে তিনি ওই ঢাকা ডমিনেটর্সের হয়ে যে ভালো খেলার পর থেকে কিন্তু জাতীয় দল আসলে খুব বেশি কনসিস্টেন্ট ছিলেন না। সো তারপরেও তাকে ওই ট্রাস্টটা করা হয়েছে যে যেহেতু তিনি আমাদের প্রমিজিং ক্রিকেটার, যদি এখন আপনাকে তাকে আমি যদি পার্সোনালি বলতাম যে আমি আসলে তাকে সি ক্যাটাগরিতে দেখে আসলে অবাকই হয়েছি। তাকে হয়তো বা ডি ক্যাটাগরিতেই রাখার হয়তো বা দরকার ছিল। ওই যে যেটা বললাম যে যেহেতু তাকে আসলে 3 ফরম্যাটে, যেমন খালেদকে কিন্তু শুধুমাত্র টেস্টের জন্য বিবেচনা হয়। আচ্ছা, নাসুম আহমেদের কথা ধরুন, নাসুম আহমেদ কিন্তু ওয়ানডেতেও খুব একটা ধারাবাহিকভাবে খেলেন না, টি-20-র জন্য বিবেচনা করা হয় বেশি, আর টেস্ট তো খেলেনই না। এই কারণে হয়তো বা ডি ক্যাটাগরিতে রাখা। শরীফুলের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যেহেতু 3 ফরম্যাটেই খেলতে পারেন, আপনার কখন কাকে প্রয়োজন হবে, মানে তাকে কখন প্রয়োজন হবে আসলে বিসিবি বলতে পারবে। যেহেতু 3 ফরম্যাটেরই ক্রিকেটার, এই কারণে হয়তো ওই সম্মানটা বিসিবি দিয়েছে। এবং আমার কাছে মনে হয় না যে আসলে খুব বেশি, কারণ এখানে 4 লাখ টাকা বেতন স্বাভাবিকভাবেই, তিনি যখন ম্যাচ খেলবেন না, মাসে শুধু 4 লাখ টাকা দিয়ে আসলে তা তো হবে না যদি ম্যাচ স্কোয়াডে না থাকেন। সো আমার কাছে মনে হয় যে এটা আসলে খুব বেশি ব্যাপার না। তবে এই স্কোয়াড, এই 22 জনের তালিকার সবচেয়ে সারপ্রাইজিং নামটা হচ্ছে যেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, যে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। তো মাহমুদুল্লাহ রিয়াদের না থাকাটা আসলে, এটা আসলে অনেকেই ভাবছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদ এক্সপেক্টেড ছিলেন যে থাকবেন না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা ভালো একটা পারফর্ম করতে পারেনি, তাকে আসলে সৌম্য সরকারকে বাদ দিয়ে তাকে একাদশে ইনক্লুশনের একটা ব্যাপারও ছিল। সেক্ষেত্রে তাকে আসলে সেই হিসেবে পারফর্ম করতে না পারার কারণে আসলে সমালোচনা বেশি আসলে জেকে বসেছিল। যে এইটার পেছনে একটা মানে তিনি বিসিবিতে এখানে নোট দিয়ে দিয়েছে যে তিনি রিকোয়েস্ট করেছেন যেন তাকে কনসিডার করা না হয়। এটা মনে হয় যে মুশফিকের অনেকটা দায় আছে, মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি দায় স্টিভ স্মিথের। কারণ স্টিভ স্মিথ যখন অবস্থান নিয়েছেন তারপরে কিন্তু মুশফিক খানিকটা প্রেশারে পড়ে, কারণ ওই সারাটা দিন মুশফিককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন বা অন্যান্য যে কোনো জায়গার কথা বলুন, অনেক ট্রোল হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। শেষ পর্যন্ত তিনি রাতে গিয়ে অবসর নেন। যখন অবসর নেওয়ার পরও কিন্তু মুশফিককে অনেক সমালোচনা সহ্য করতে হয়। তার স্ত্রী একটা স্ট্যাটাস দিয়েছেন যে এইটা বাংলাদেশের আসলে পার্ট। কারণ হচ্ছে দেখুন, আপনি বাংলাদেশের না, আমি আলটিমেটলি এই পুরো ঘটনাটার কারণে মাহমুদুল্লাহ রিয়াদ যে চাপে পড়ে গেছেন এই জিনিসটা আসলে আমি যখন আপনি আর আমি কলিগ, আপনি যখন আপনার উপরও সমালোচনা হচ্ছে, আপনাকে নিয়েও সমালোচনা, আমাকেও নিয়ে হচ্ছে, যখন আপনি ওইটা থেকে বের হয়ে আসবেন আর আমি যখন বের হতে পারবো না, তখন আপনার সমালোচনাটাও আমার উপর দিয়ে যাবে। সো ওই ব্যাপারটা হচ্ছে মাহমুদুল্লাহর ক্ষেত্রে। সেক্ষেত্রে মাহমুদুল্লাহ হয়তো আবার ড্যামেজ কন্ট্রোলের একটা চেষ্টা করছেন শেষ মুহূর্তের মতো। তিনি যেহেতু অবসরটা আসলে নিচ্ছেন না, তার ভাবনায় কি আছে এটা আসলে আমরা জানি না। তার লক্ষ্যটা কি 27 বিশ্বকাপ নাকি এর আগে ক্রিকেটটা ছাড়বেন, এটা আসলে আমরা একদমই ক্লিয়ার না। আমার কাছে মনে হচ্ছে তার আসলে 27 বিশ্বকাপ যোগ করা উচিত হবে না। কারণ কি, আপনি দেখেন বাংলাদেশের যে জিনিসটা হয় যে সিনিয়র ক্রিকেটাররা সম্মান নিয়ে বিদায় নিতে পারেন না, তার একটা বড় কারণ যে ক্রিকেটাররা বুঝেন না, মানে আমাদের দেশের বেশিরভাগ সিনিয়র ক্রিকেটাররা বুঝেন না কখন থামতে হবে, কখন অবসর নিতে হবে। আপনি যদি চিন্তা করেন 2023 বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ যে ফর্মে ছিলেন, তারপরে যদি তিনি অবসর নিয়ে নিতেন, এখন মানুষ মাহমুদুল্লাহকে মাথায় তুলে নাচতো। মুশফিকুর রহিম যদি ওই সময় অবসর নিয়ে নিতেন, মাথায় তুলে নাচতো। এবং ওই বিশ্বকাপ থেকে 27 বিশ্বকাপ 4 বছরের জন্য একটা টিম গোছানোর বিসিবিও সময় পেত। সো আপনি এখন আসলে বিসিবি চিন্তা করবে যে একজন 39 বছর বয়সী ক্রিকেটারকে নিয়ে আপনি 27 বিশ্বকাপে যখন যাবেন, তার বয়স হবে 41 বছর, তাকে নিয়ে যাবেন আপনি, নাকি একজন 20-22 বছর বা 25 বছর একটা ছেলেকে নিয়ে বিশ্বকাপে যাবেন, যারা আপনাকে পরের 10 বছর আপনাকে সার্ভিস দিতে পারে। সো বিসিবিও একটা চিন্তা করতে হবে এবং ওই মাহমুদুল্লাহর আসলে চিন্তা করতে হবে। আমি যে কালকে চ্যাম্পিয়ন্স ট্রফির আসলে পরে আসলে যে নিউজগুলো ছিল ওইগুলো
এগুলোর দিকে একটু নজর রাখছিলাম। বিরাট কোহলি একটু কথা বলছিলেন ব্রডকাস্টারদের সাথে বলেছিলেন যে আগামী 8-10 বছর সার্ভিস দিতে পারে বা বিশ্ব ক্রিকেট শাসন করতে পারে এরকম ক্রিকেটার আমাদের ড্রেসিং রুমে আছে। সো আমরা তো এটা কনফিডেন্টলি আসলে বলতে পারি না যে আমাদের একটা জিনিস খেয়াল করেন, ভারতের স্কোয়াড থেকে আপনি যদি রোহিত শর্মা এবং কোহলিকে সরিয়ে দেন, তাদের কি আসলে তাদের চিন্তা করে মনে হবে যে তাদের বেঞ্চে কে আসেনি এরকম মনে হচ্ছে। তাদের বেঞ্চে কে বসে আছে? ঋষভ পান্ত। ঋষভ পান্তের মতো ক্রিকেটার যখন বেঞ্চে বসে থাকে তখন আপনি বুঝতে হবে যে টিমটা কত স্ট্রং হয়ে আছে। আপনি যদি কোহলি আর রোহিত শর্মাকে বসিয়ে দেন, তাদের ব্যাকআপগুলো আসলে রেডি ব্যাকআপগুলো কিন্তু রেডি হয়ে আছে। ইয়াজভি জয়সওয়ালের মতো ক্রিকেটার আসলে একদম চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডেই ছিলেন, স্কোয়াডেই মানে শুরুতে ছিলেন, পরে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের কিন্তু ওইরকম প্রসেসটা মেনটেন করা আছে। আমার যখন ক্রিকেটাররা কখন চলে যাবেন তার পরিবর্তে এবং কাকে খেলাতে হবে এই প্রসেসটা তারা সবসময় মেনটেন করে এবং ক্রিকেটারদের রেডি করে। আপনি দেখেন এই জয়সওয়ালকে কিন্তু অনেক দিন ধরেই কিন্তু টেস্ট খেলানো হচ্ছে, টি-20 খেলানো হচ্ছে, ওয়ানডেও কিন্তু মাঝখানে তাকে নিয়ে আসা অন এন্ড অফ খেলা হচ্ছে। কি অভিষেক করানো। আরে ভারতের ক্রিকেটারদের সবচেয়ে বড় বিষয় তারা আসলে অনেক সিরিজে আসলে কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা এটা খেলেন না, তাদেরকে আসলে ব্রেক দেওয়া হয়। ঠিক আছে, এই সুযোগটা ভারত কিন্তু খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। বাংলাদেশে কিন্তু আমরা আশা করি যে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর আসলে খেলতে দেখবো। না, মুশফিককে অবশ্যই খেলতে পারেন, তিনি যদি শুধু টেস্ট খেলছেন তাকে অবশ্যই, কিন্তু আমার কাছে মনে হয় না যে তাও জিম্বাবুয়ের মতো একটা দলের বিপক্ষে তার আসলে টেস্ট খেলার যুক্তিটা কতটুকু আমার কাছে এটা আসলে এটা একটা বড় কারণ কি যে তিনি যেহেতু খুব সম্ভবত 96টা টেস্ট হয়ে গেছে, আমার কাছে যতটুকু মনে হয় যে তিনি টেস্ট থেকে খুব দ্রুতই অবসর নেবেন। সেক্ষেত্রে যদি সামনে যে কয়টা টেস্ট আছে তিনি ওই 100 টেস্ট খেলা, এটা অবশ্যই একটা গৌরবের ব্যাপার। আমরা বাংলাদেশের মানুষের হিসেবে গৌরবের ব্যাপার যে আমাদের 100টা টেস্ট খেলেছে, কিন্তু এই দেশে এই অঞ্চলে টেস্ট ক্রিকেটের মর্যাদাটা খুব বেশি আসলে দেওয়া হয় না। তো সেক্ষেত্রে আমি চাইবো যে মুশফিক এই জিম্বাবুয়ে টেস্ট খেলবেন, তারপরে যে টেস্ট সিরিজটা থাকবে সেখানেও তিনি খেলবেন। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে এই টেস্ট সিরিজে নাহিদ রানা, লিটন দাস তাদের মানে পুরো শক্তির দলকে খেলানো হবে কিনা। বাংলাদেশ কিন্তু বা বিসিবি কিন্তু সবসময় এই দলগুলো মাঝখানে কিন্তু পিএসএল আছে, নাহিদ রানা দল পেয়েছেন, তার আসলে খেলার সম্ভাবনা কতটুকু, বিসিবি জিম্বাবুয়ের বিপক্ষেও তাকে ফোর্স করবে কিনা খেলার জন্য, এগুলো আসলে একটা অনেকটা চিন্তার ব্যাপার। ফোর্স করবে কিনা, ফোর্স অবশ্যই করবে, এটা আমার কাছে কেন জানি মনে হয়। এখন আসলে বাকিটা ওই সময় আসলে বলা যাবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে নাহিদ রানা বা লিটন দাসকে হয়তো ছাড়া হবে না, এই ক্ষেত্রে হয়তো শুধু রিশাদ হোসেন পিএসএলটা খেলতে যেতে পারেন। যেহেতু রিশাদ যেহেতু টেস্ট খেলেন না, সেক্ষেত্রে তাকে হয়তো পাঠানো হবে, কারণ এটা একটা বাংলাদেশের জন্য অ্যাশেজ আপনি বলতে পারেন। জিম্বাবুয়ের বিপক্ষে আপনি অ্যাশেজ খেলবেন, অ্যাশেজে আপনার বড় তারকাদের ছাড়া খেলবেন, এটা আসলে মানে ইজ্জতের একটা ব্যাপার থাকে না। সো বিসিবি আসলে ওইভাবে নিজেদের ড্যামেজ কন্ট্রোল করবে, চ্যাম্পিয়ন্স ভালো করতে পারেনি। বিসিবির একজন কর্মকর্তা আসলে বলছিলেন যে জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্টটা আমাদের গত বছর ছিল, সামনে যেহেতু বিশ্বকাপ ছিল, এগুলোর জন্য আসলে তারা টি-20 বাড়িয়েছিলেন টেস্টটা। এখন এই জিম্বাবুয়ের এই টেস্টটা তারা আসলে বাদ দিতে চাননি, তারা এত ইম্পর্টেন্স দিয়েছেন যে ওই টেস্টটা এই বছর তাদের খেলতেই হবে, এরকম একটা বিবেচনা। টেস্ট খেলাটা ভালো, কিন্তু কথা হচ্ছে যে এই টেস্ট সিরিজটা আমাদের আসলে কত বেশি কাজে লাগবে আপনি চিন্তা করেন। এটা কিন্তু আমাদের এখন ওই টেস্ট সাইকেলের অংশ না, কিন্তু আপনি কিন্তু আর এটাকে এখন ওই হিসাবে ধরতে পারবেন না। যেহেতু সাইকেলের অংশ না, তার মানে হচ্ছে আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট। আমি এখানে কাকে বিবেচনা করব? যাদেরকে আমি ভবিষ্যতে টেস্টের জন্য বিবেচনা করবো, যেন আপনি মাহিদুল ইসলাম অঙ্কনের কথা বলতে পারেন। ভারত যারা বেশ কয়েকজন যারা ঘরোয়া ক্রিকেট নিয়মিত ভালো করেছেন, যারা লাস্ট এনসিএল ভালো খেলেছেন, অমিত হাসান একটা ছেলে আছেন 600 বা 700 রান করেছিলেন গত সিজনে, জাকির খেলতে পারেন, তিনি অনেক খেলতে পারেন। তো জিনিসটা হচ্ছে যে আমি তাদেরকে নিয়ে আসবো যাতে তারা একটা জাতীয় দলের টেস্ট পায় বা ফ্লেভার পায়, সেই সঙ্গে তারাও যেন বুঝতে পারেন যে আসলে জাতীয় দলে খেলতে হলে আমাকে আসলে ঘরোয়া ক্রিকেটে কী কী মেনটেন করতে হবে, আমাকে কেমন পারফর্ম করতে হবে, এখানে চ্যালেঞ্জটা কী। তাহলে ওই সিরিজে যখন আমি তাকে অমিত হাসানের মতো ছেলেকে বা কিংবা আরও যারা আছেন তাদেরকে যখন সুযোগ দিব, তারা কিন্তু আবার যখন ঘরোয়া ক্রিকেট খেলতে যাবেন তখন তাদের ব্যাক অফ দ্য মাইন্ড ওটা কাজ করবে যে আমি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে যাই আমাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই জিনিসগুলো মেনটেন করতে হয়। একটা জিনিস বলি, আমার কিন্তু সবসময় মনে হয় যে আমরা হয়তো বা বিসিবি যে কর্মকর্তারা আছেন, যে তারা আমাদের থেকে বেটার ক্রিকেটটা হয়তো বা বুঝেন, তারা এই কারণে হয়তো বা সিদ্ধান্তগুলো নিচ্ছেন, কিন্তু বারবার আসলে প্রমাণিত হয় তারা আসলে ক্রিকেটটা ওইভাবে আসলে বুঝতে পারেন না। তারা বুঝেন, কিন্তু আমি জানি না যে তারা সিদ্ধান্ত কেন নেন, মানে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তারা আমাদের অবশ্যই বেটার ক্রিকেট বুঝেন, কিন্তু তাদের সিদ্ধান্ত নেওয়ার সিস্টেমটা অনেক, আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রেই নড়বড়ে বা ভালো না। কারণ আপনি একজন ক্রিকেটার হিসেবে আপনি একজন সাংবাদিকের চেয়ে ভালো জানবেন যে কোথায় কি করতে হবে এবং আমার প্ল্যানটা কীভাবে করতে হবে। সেক্ষেত্রে আমরা যেভাবে চিন্তা করি তাদের চিন্তার সঙ্গে আমাদের মেলে না। তার একটা বড় কারণ যে তারা আসলে শুধুমাত্র কাগজে কলমে আসলে চিন্তা করেন,
মানে আপনি একটা ক্রিকেটার হিসেবে যে ধরনের চিন্তা করা দরকার, একটা বোর্ড পরিচালক হিসেবে বা সাবেক অধিনায়ক হিসেবে যেভাবে চিন্তা করা দরকার সেভাবে আসলে তারা চিন্তা করেন না। তারা ওই কাঠের চশমা পরে চিন্তা করেন। এই মানে দেখেন এটা টিনের চশমা, এটা আপনি বলতে পারেন। এই কারণে হয়তো মানে আমাদের সঙ্গে তাদের একটা বড় তফাৎ থেকে যায়। ধন্যবাদ মমিনুল আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।